শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত মঞ্চে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। দর্শক, আমরা আজকে আলাপ করব জুলাই সনদ ঐক্যমত্য কমিশন এবং আসছে নির্বাচন নিয়ে। এই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য সম্মানিত অতিথি হিসেবে আমার সাথে যুক্ত রয়েছেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না। মানব ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আছি, এমনি ভালো আছি। সামান্য কিছু অসুস্থ ছিলাম, বাট ওয়ার্কে বলেছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আজকে জানতে পারলাম যে সেই বহুল প্রতীক্ষিত জুলাই সনদ আগামী 5 অগস্ট প্রকাশ করা হবে। যদিও এই জুলাই সনদটি আরও আগে প্রকাশ করলে হয়তো ভালো হতো, তারপরেও প্রকাশের যে ঘোষণাটা এসছে, আপনি এই বিষয়টি কীভাবে দেখছেন? প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে জুলাই সনদ আর জুলাই ডিক্লারেশন বা জুলাই প্রোক্লামেশন এক কিনা তা আমি এখনো বুঝি নেই। সরকারি যে উদ্যোগটা দেখছি সেটা হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে ঐকমত্য কমিশন যে আলোচনাটা করেছে এতদিন ধরে, সেটার নির্যাস নিয়ে তার মধ্যে যা যা মিলল উইথ নোট অফ পয়েন্ট অফ ডিফারেন্স, ওইটা দিয়ে সেটা রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হবে এবং সেটা 5 তারিখ নাগাদ দেওয়া হবে বলে আমি শুনেছি। ওনারা বলেছেন সেরকম। এখন ওইটাকে তো ঠিক প্রোক্লামেশন বলা যায় বলে আমার মনে হয় না। প্রোক্লামেশন ইজ অলটুগেদার ডিফারেন্ট। যেমন আমাদের স্বাধীনতার ঘোষণা, মানে একটা ঐতিহাসিক মোমেন্টকে ধারণ করা, তার অগ্র পশ্চাৎ ভবিষ্যৎ সম্ভাবনা, যৌক্তিকতা ইত্যাদি। কিন্তু খুব লম্বা চড়া একটা ইতিহাসের বর্ণনা থাকে না, তার মধ্যে কোনো রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচি থাকে না, একটা ডাইরেকশন থাকে। সাধারণত যা হয়েছে সেটা প্যারিস বিপ্লবের সময় হোক, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হোক, সারা দুনিয়াতে যাই হয়েছে এরকম থাকে। এইখানে এই ডিক্লারেশনের পক্ষে সবচেয়ে একটাই মাত্র পার্টি, সেটা হচ্ছে যারা ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যে শিক্ষার্থীরা, যাদের অনেকেই এখন জাতীয় রাজনীতিতে ঢুকে গেছেন, রাজনৈতিক দল গঠন করেছেন, আবার তারপরে ছাত্রদের সংগঠনও আছে। এরা সবাই মিলে এটা চাচ্ছে। গত বছরের ডিসেম্বর মাসে তারা শহীদ মিনারে একটা সমাবেশ ডেকেছিল এবং সেখানে ঘোষণা করবে বলেছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এরকম করে করার দরকার নেই, এটা একটা ঐকমত্যের ভিত্তিতে হবে, জাতীয় ঐকমত্য, এবং সেজন্য সবার সাথে কথা বলতে হবে, কিছু সময় লাগবে, তারা যেন ধৈর্য ধরে। তারা ধৈর্য ধরেছে, 1 বছর গেছে। এখন যেটা বলা হচ্ছে সেটা ঠিক জুলাই ঘোষণা নাকি, সরকারকে কিন্তু স্পেসিফাই করে বলতে হবে। তারা যদি এমন বলে যে জুলাই অভ্যুত্থানের যে লক্ষ্য ছিল সেই জন্যই তো সংস্কার, অতএব এই সংস্কারটাও তারই অংশ, এর একটা ইন্ট্রো দেবো, তার একটা শেষ করব, মানে সামও সেটা এরকম বলা হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি জুলাই ঘোষণা বা জুলাই সনদ বলে যে কথা বলা হচ্ছে, সেটা ওই প্রোক্লামেশনের মতো হতেই পারে না। গতকালকে প্রায় সবকটা জাতীয় দৈনিক, আমি বিশেষ করে প্রথম আলো পড়েছি, বলেছে 19টি মৌলিক বিষয়ে ঐকমত্য হয়েছে, আর 9টাতে হয়নি। তার মানে তো এটা ঐকমত্যের, মানে জাতীয় ঐকমত্যের প্রতিফলন হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে 19টা যেগুলোতে ঐকমত্য হয়েছে তার মধ্যে আবার নোট অফ ডিসেন্ট আছে। গতকালকেও যেগুলো আলোচনা হয়েছে তার মধ্যেও কিন্তু এরকম নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত প্রকাশ করা হয়েছে। তো এই নিয়ে আমি ঠিক বুঝতে পারছি না। আর যারা দাবি করছেন তারাই যে কী দাবি করছেন তাও আমার কাছে স্পষ্ট নয়। যেমন ধরেন, স্বাধীনতার ঘোষণার কারণে দাবি করতে হয় নাই, আমাকে এই ঘোষণাটা দিতে হয়েছে টু জাস্টিফাই মাই অ্যাকশনস। শুধুমাত্র আমার দেশবাসীর জন্যই নয়, আন্তর্জাতিক মহলেও দিতে হয়েছে। কেন করেছি এটা? আজকেই আমি ফার্স্ট আওয়ারে যুগান্তরের একটা গোল টেবিলে ছিলাম। আচ্ছা, সেইখানে আমাদের যে ফরেন সেক্রেটারি ছিলেন, জাতিসংঘের প্রতিনিধি ছিলেন হুমায়ুন কবির, উনি বললেন যে উনি এই অভ্যুত্থানের পরে একবার ইনভাইটেড হয়েছিলেন ইন্ডিয়ান অথরিটি, ইউএনডিপি বা অন্য কাউকে দিয়ে, বা এনডিটিভি মনে নেই আমার, তারা প্রায় যারা উপস্থিত সবাই প্রশ্ন করেছেন যে হোয়াট ওয়াজ দিস জুলাই ইনসারেকশন, এটা তো আর্মি করবো, তো আর্মির অভ্যুত্থান, আর্মি ক্ষমতা নিয়েছে। উনি বলছেন যে এইটা যে কি, অর্থাৎ 5 আগস্টে যেটা পালাতে হলো শেখ হাসিনা, এই অভ্যুত্থানটাকে একটা অভ্যুত্থান হিসেবে, জন অভ্যুত্থান হিসেবে পৃথিবীব্যাপীও আমাদের পরিচিত করা দরকার, বিকজ ইট ইজ এ গ্লোবাল ভিলেজ। উনি বলতে চাইছেন যে এই কাজটা আমাদের সেরকম করে হয়নি। উনি বলতে চাইছেন এই জন্যে আসলে একটা ডিক্লারেশন লাগবে।
কিন্তু আবার খেয়াল করেন ওটা কিন্তু একটা জিনিস হলো, আর আপনি সংস্কারের জন্য যে 166টা প্রস্তাব দিয়েছেন, আমি ঠিক পর দিয়েছি, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক নেই, এটা অর্ধেক ঠিক মনে করি, এগুলো সব মিলে সংশ্লেষ করে অথবা সবগুলোর মধ্যে যা কমন পেয়েছে সেটা দিয়ে একটা ডিক্লারেশন দিলে সেটাকে আমি জুলাই ঘোষণা বলবেন কেন? আমি তো তার কোনো কারণ বুঝি না। হ্যাঁ, জুলাই ঘোষণাটা হতে পারে, সেটা হচ্ছে কি বাংলাদেশ ঘোষণা আপনি বলেন। এত বড় অভ্যুত্থানের পরে নতুন যে বাংলাদেশ গড়ে তোলবার অঙ্গীকার, প্রত্যয়, আশাবাদ আন্দোলনকারী শক্তিগুলো, তাদের সমর্থনকারী, তাদের নেতৃত্ব দানকারীরা মনে করেছিল, সেগুলো কিভাবে হতে পারে তারই একটা ঘোষণা আমরা দিচ্ছি। আমার কাছে কিছুই ক্লিয়ার নয়। যারা চাচ্ছেন তারা মনে করছেন যদি এটা না দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে মানে আবার তারা বলছে এটা সংবিধানে সন্নিবেশিত হতে হবে, তা না হলে কে জানে 2 বছর পরে 5 বছর পরে অন্য কেউ ক্ষমতা এসে তাদেরকে এটা একটা মিউটিনি বলে আবার একটা মিউটিনি বলে ট্রায়াল করে ফাঁসি দিয়ে দিল। যেরকম দেখেন শেখ মুজিবের মৃত্যু, সেই সময় সবাই তো জাতীয় বীর বলেছে এদেরকে, অনেকেই বিভিন্ন রকমভাবে। তারপরে ওটার যেন কোনো বিচার হতে না পারে সেজন্য ইন্ডেমনিটিও দেওয়া হয়েছে। কোনো ইন্ডেমনিটি কাজে লাগে নাই, অন্য কিছুই কাজে লাগে নাই, তাদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। এরা যে চাচ্ছেন তাদের একটা ভীতি থেকে, বা সমস্ত মানুষ যদি আমাদেরকে অ্যাকসেপ্ট না করে তাহলে কেমন বোঝাবে, এই জন্যে তারা এটা চাইতে পারেন। কিন্তু আমি মনে করি তাদের ভাবা দরকার এমন কি তারা যেরকম চাইছেন সেরকম করেও যদি হয়, যদিও সেটা হবে না, সেটা আমি একটু পরে বলছি, সেরকম করেও যদি হয় তারপরেও কিন্তু এটা তাদেরকে ওই প্রোটেকশন দিতে পারবে না। এটা ইনডেমনিটির মতো হতেই পারে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা যদি সেরকম জায়গায় যায় তাহলে সেটার ব্যবস্থা তো হতেই পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ধরেন জাতীয় ঐকমত্য আমরা পিয়ার পদ্ধতি করব নাকি নন পিয়ার, হাইলি একটা পলিটিক্যাল থিওরিটিক্যাল ডিবেট। উচ্চকক্ষ, নিম্নকক্ষ, বিভিন্ন। এইটা তো আমরা আলোচনা করি একটা নিষ্পত্তি করতে পারি। অনেক থিওরি আছে ওটা বিতর্ক করে নিষ্পত্তি হয় না, বিশ্বাসের ব্যাপার দাঁড়িয়ে যায়। কিন্তু এইটা পিয়ার পদ্ধতিতে কোন কোন দেশে কী লাভ হয়েছে, নন পিয়ারে কী অবস্থা চলছে, ফার্স্ট পাস্ট দি পোস্ট, সেটা বলা হবে, আলোচনা করে সিদ্ধান্ত করা যাবে। তা করা হয়নি এখনো। আমি বলছি কিন্তু এইখানে আরও বড় বিতর্ক কি, 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো লাগাতার আন্দোলন করেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, রক্ত, ঘাম, জীবনদান, গুম খুন, কত কি হয়েছে, মানে অবর্ণনীয় সেই দুঃসহ দিনগুলো সব বিরোধী দল মিলে আন্দোলন করেছেন। বেগম জিয়ার মতো নেত্রী কত বছর জেল খাটলেন, ভাবছি তার লাইফটাই শেষ লাইফটা চলে গেল সেখানে। তো ওনারা এই আন্দোলনের শেষ পর্যায়ে থাকতে পারেনি, মানে নেতৃত্বে তারা থাকেন দেয়া। ওরা আসলে নতুন কেউ, যারা আবার এই গণতন্ত্রের দাবিতে আন্দোলন করছিল না, নিজেদের চাকরির নিশ্চয়তা, কোটা সিস্টেম, এগুলো যেন করতে করে সে ওয়ান পয়েন্টে গেছে। কেন, এই যে কারেন্টটা ছিল সেই কারেন্টটা এটাকে ঘিরে খেয়েছিল। কোটার আন্দোলনকে ছাপিয়ে হয়েছে এই গভর্নমেন্ট কিচ্ছু দেবে এদেরকে সরাও, তখন এক দফা চলে এসছে। এই যখন ঘটনাটা ঘটে গেল, সরকারটা পতন হয়ে গেল, তারপরে দেখলেন ন্যাচারালি একটা বিজয়ী আন্দোলনে সবাই নিজের নিজের ভূমিকার কথা বলে, তার সাফল্য দাবি করে, কৃতিত্ব দাবি করে। রাজনীতিতে তো বেশি করেই হয়। অতএব কথা এসছে, ছাত্ররা বলেছে ওরাই করেছে, অন্যরা বলেছে তোমরা তো করেছো, নিশ্চয়ই তার জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু তোমরাই শুধু করেছো তা আমরাও করেছি। আমরা 15 বছর ধরে লড়াই করেছি না, আমাদের নেত্রী জেল খেটেছেন না, আমাদের এত লোক জেল খেটেছে, কারাবরণ করেছে, তারা মৃত্যুবরণ করেছে, তাদেরকেও মানতে হবে। এদিকে আবার বলেছে এই 15 বছর ধরে যাই করেছেন একটা খুঁটিও নড়াতে পারেননি। তার মানে এখানে নেতৃত্বেও একটা বিরাট বিরোধ আছে, এটা তো আলোচনাই হয়নি। তাহলে এখানে মানে ডিক্লারেশন হিসেবে কমন বা ঐক্যমতের ভিত্তিতে কিভাবে হবে এটা আমি বুঝতে পারি। আমি মনে করি এগুলো আপনি যেহেতু যে পিয়ার পদ্ধতির ইস্যুতে আসলেন, একটু এই বিষয়টা যদি আসে, এখনো পর্যন্ত তো অনেকগুলো রাজনৈতিক দল একমত হতে পারেনি। বিএনপি পিয়ার পদ্ধতি ছাড়া, জামাত এবং এনসিপি তারা চাচ্ছে যে পিয়ার পদ্ধতির মধ্যে নির্বাচনটা হতে। তো সেক্ষেত্রে কি নির্বাচনে যে সময়সীমাটা দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সেই সময়সীমা কি ঠিক থাকবে কিনা? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা কথা বলি, এইটার একটা ইন বিটুইন বলেন অথবা আমার বিবেচনায় সেটাই একমাত্র সলিউশন হওয়া উচিত। আমি এটা সাপোর্ট করছি। কমিশন বলেছে লোয়ার হাউস ফার্স্ট পাস্ট দি পোস্ট, যা আলোচনা ছিলই না এটা। হ্যাঁ, এইভাবেই চলবে। আর এইখানে প্রাপ্য
ভোটের পরিমাণ অনুযায়ী, অনুপাত অনুযায়ী আপার হাউসটা হবে। বিরোধ হচ্ছে জামাত বা অন্যরা বলছে না নিচেও এই সিস্টেমেই রেজাল্ট হতে হবে, বিএনপি বলছে না নিচে এটা হবে, উপরেও এখানে যে আসন পাবে সেই প্রপোর্শনে ওইখানে আসন দিয়ে দিতে হবে। তাহলে নিচেরটার উপরেটা তো একই জিনিস হলো, রেপ্লিকা হয়ে গেল না। অতএব সেদিক থেকে যদি মাঝামাঝি জায়গায় যাওয়া যায় তাহলে ভালো। আমি দেখেছি যে যেহেতু ইলেকশন কমিশন কি বলে ঐক্যবদ্ধ কমিশন এটা করেছে, ঐক্যবদ্ধ কমিশন, তারা এটাতে স্টিক করে যদি থাকে, আমি উৎসাচ্ছি না, কিন্তু আমি মনে করি তারা আর কোনো পথ দিতে পারবে না, কারণ দুই পক্ষ দুই দিকে দাঁড়িয়ে গেছে। এটা থিওরিটিক্যালি জাস্টিফাইড মনে করি, ইথিক্যালিও রাইট মনে করি আমি, কিন্তু ইট ইজ ইন বিটুইন, উপরে নিচে দুই রকম হয়েছে। মানে রাজনৈতিক দলগুলোর কী উপায় আছে? নির্বাচন ঘোষণা বয়কট করে দেবে কেউ? এই নির্বাচন যদি না হয় তাহলে কি হবে? মার্শাল হবে, বা একটা ফোর্সেস অফ ডার্কনেস, যারা গণতন্ত্র নয় তারা আসবে, তাতে আপনার কী লাভ হবে, আমার কী লাভ হবে? আপনি এখন যা ভালো ছিলেন, এই চ্যানেল 24 আমাকে ডাকতে পেরেছে, এই চ্যানেল 24 আমি এই অনুষ্ঠান এটা মুক্ত বক্তব্য করতে পেরেছি, এখান থেকে বেরোবার পরে রাস্তার মধ্যে পুলিশ ধরে নিয়ে গেছে, কি বিভৎস একটা চিত্র ছিল। তো সেইটাতে ফিরে যেতে চাইবে নাকি কেউ? এই জন্য আমার মনে হয় যে সরকার যদি একটু ধৈর্যশীল হয়, চাপিয়ে দেওয়ার কথা বলছি আমি, কিন্তু সবার সাথে পারসিউ করে, এইটা নিয়েই যদি মূল ইস্যু হয়, এটাও সলভ করা সম্ভব হবে। আবার কেউ কিন্তু গণভোটের কথা বলছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, এই বিষয়টা কেমন? এখন তো আপনি করতে পারবেন না, যেহেতু গণভোট আপনার কনস্টিটিউশনে নাই। আপনার কনস্টিটিউশনে থাকলে আপনি করে ফেলতে পারতেন, গণভোটের পর তো কারো কোনো কথা বলা থাকতে পারে না, কিন্তু ওইটা যেহেতু নাই, তাহলে গণভোট হবে কি হবে না একই বিতর্কই তো হবে। কেউ বলবে হবে, কেউ বলবে হবে না, চলতেই থাকবে, ওইটার কোনো মানে নেই। এই জায়গাগুলো দুটো একটা পয়েন্টে মৌলিক বিষয়, যদি মৌলিক বিষয়টা মানে কি, যেটা আপনার গণতন্ত্রের প্রক্রিয়ায়, নির্বাচন প্রক্রিয়ায় বাধা তৈরি করছে, সেটার জন্য সরকার পক্ষ থেকে কনসার্ন যারা স্টেক হোল্ডার যারা, তাদের সাথে কথা বলে একটা নিষ্পত্তির জায়গায় তারা নিতে পারতেন। শেষ রায় তো তাদের কাছে আছে। এটা আমরা মিটিংয়ে আমি এই কথা বলেছিলাম যে স্যার আপনি যেরকম করে বলছেন যে সবার মতের ভিত্তিতে করব, সব মত তো এক হবে না, একমত হবেও না, ওই রকম জায়গাতে কে সিদ্ধান্ত দেবে? আমি মনে করি এই হাউজের পক্ষ থেকে বলছি, কিন্তু হাউজের মধ্যে থেকে বলছি, সবাই এটা বলা উচিত যে এই সিদ্ধান্ত আপনারা, অন্তর্বর্তী সরকার বা ঐক্যবদ্ধ কমিশন তারা দিতে পারবে। তখন কিন্তু সবাই একমত হয়েছে। এখন শেষ দিনে এসে ওরা তাই করছে, দুটো তিনটে ইস্যুতে তারা তাদের সিদ্ধান্ত দিয়েছে। আবার ওইটুকু গণতান্ত্রিক প্রক্রিয়া রেখেছে যে বাকিরা যারা যারা এটা মানতে চান না, তারা নোট অফ ডিসেন্ট দিতে পারে। আমি মনে করি সো ফার একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস রাখার চেষ্টা করা হয়েছে। তারপরে কেউ জোর করে যদি নাই মানতে চায়, তখন তো আপনি আপনার সিদ্ধান্তেই চলতে হবে। সেক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলো যদি একতাবদ্ধ না হন, বা তাদের যেই মতামতগুলো সেগুলো যদি ঠিকঠাকভাবে না হয়, তো সেক্ষেত্রে কি হতে পারে? কখনোই হবে না, এটা কখনোই হবে না। কখনোই, মানে এই ইস্যু নিয়ে কথা বলছি তো আমি, তার জন্য বলছি। দেখেন, ইলেকশনটা যদি 2 দিন পরে হয় আমার লাভ, ইলেকশনটা যদি 2 বছর পরে হয় আপনার লাভ হতেই তো পারে। আপনার সাংগঠনিক প্রস্তুতিতে, আপনার জনগণের সম্পৃক্তি, অনেক কিছু, অর্থ, অনেক বিষয় আছে, কাজে আপনি পিছিয়ে চাইতে পারেন। তো এরকম বিতর্ক তো থাকবেই। কিন্তু যদি এরকম হয় কোনো একটা ইস্যু যেটা করতে দেব না মতো জায়গায় যায়, তখন একটা অথরিটি থাকতে হবে। সেই অথরিটি সবাইকে একসাথে নিয়ে করবো, মানে এক মত হয়ে করবো, তারা তুমি এটা মানতে পারছো না, তারপরে তুমি ভোট করবে। যেমন বিএনপি মানতে পারছে না যে এরকম করে বিশেষ এক্সিকিউটিভ পোস্টগুলো বা কনস্টিটিউশনাল পোস্টগুলো, ইনস্টিটিউশনাল পোস্টগুলো তো এক্সিকিউটিভের ভূমিকা থাকতে হবে, তিনিই দেবেন। কিন্তু পাশ হয়েছে বা ওরা সিদ্ধান্ত করছে না, এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসবে এবং সেখানে প্রেসিডেন্টের হাতে অনেক ক্ষমতা যাবে। ওরা নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপির পক্ষ থেকে তো ভাই আরেকটা বিষয় বলা হচ্ছে যে এটা মানে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের সাংবিধানিক সেই অধিকারটাও নাই, বা সাংবিধানিক যেই ইয়েটা থাকা দরকার সেটা এই গভর্নমেন্টের নাই, এই কথাটাও বলছে। ওইটা তারা কোন অর্থে বলছে যে আপনি যে সংস্কার করবেন, সেই সংস্কারে যদি কনস্টিটিউশন টাচ করা হয়, সেটা আপনি পারেন না, সেটা কেবল নির্বাচিত সংসদ পারে। আমরা আলোচনা করে যদি সবাই একমত হলাম, আমরা একটা চার্টারে সই করলাম, এই 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 বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করব আমরা, তো সবাই তো মেনেছি, ভোটে সংসদে এমনি পাস হয়ে যাবে।
ওইটাতে কোনো সমস্যা হচ্ছে না। এখন আমরা এই জন্য বলেছিলাম বাইরে এক্সিকিউটিভ অর্ডারও করতে পারেন, সবাই সই করে দিয়েছে, আমি এক্সিকিউটিভ অর্ডার এই কটা ইমপ্লিমেন্ট করে দিলাম, আমাদের প্রস্তাব ছিল। এখন গভর্নমেন্ট তা করছে না, গভর্নমেন্ট বলছে যে ঠিক আছে এগুলোকেই আমরা পাবলিকের সামনে দেব, এতগুলো বিষয় আলোচিত হয়েছে, এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে, এই বিষয়ে ঐক্যমত্য না হলেও তারা মেনে নিয়েছে উইথ নোট অফ ডিসের, এই বিষয়গুলো তারা মানে নেই, যাদের কথাই বলা হোক না কেন, সব মানুষ বুঝবে, মানুষের মতো সিদ্ধান্ত নেবে। তারপরে আমি বলি ডেমোক্রেসি মানে কি বলেন, ডেমোক্রেসি সব ওপিনিয়ন ধারণ করে, রাইট, কোনো ওপিনিয়নকে ছুড়ে দেয় না, কিন্তু তার মধ্যে আবার যখন মেলা যাচ্ছে না তখন মেজরিটির ভিত্তিতে হয়, তখন মেজরিটির ভিত্তিতে কনস্টিটিউশন যে প্রভিশন আছে তার ভিত্তিতে সিদ্ধান্ত হবে, সমস্যা হবার কথা নয়। এখন কেউ যদি ওই পথ ছেড়ে রাস্তার পথে যাওয়ার চেষ্টা করে তখন সেটা কিভাবে ডিল করা হবে সেটা তো তখনকার ক্ষমতাসীনদের ব্যাপার। মনে হয় আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে শুরু থেকে বলা হচ্ছিল, এখনও বলা হচ্ছে, ইনফ্যাক্ট গতকালও বলা হয়েছে যে এই সরকারকে দেখে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে যে এনসিপি সরকার, এরকম কথা বলা হচ্ছে। এবং আপনি তো এই ঐকমত্য কমিশনের বেশ কিছু মিটিং আপনি ছিলেন, অনেকগুলোতেই ছিলেন, আপনি দেখেছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে কি সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি মনে হয়েছিল কিনা? আমি আবার বলি, এই যে সংস্কার কমিশন বা পরে নাম করা ঐকমত্য কমিশন, এদের পারফরমেন্সে আই এম হ্যাপি। আমি এটা লেখাও লিখেছি প্রথম আলোর জন্য, এটা প্রকাশ করতে আমি আশা করি তারা করবেন। মানে এইখানে আমি বলেছি যে এই অবস্থায় এর চেয়ে বেটার কিছু করা সম্ভব ছিল না। কারণ আপনি খেয়াল করে এত বিভাজিত একটা দেশ, মানে এখন বহুত্ববাদ গণতন্ত্রে চাই আমি, সেটা বিরোধিতা করার লোক আছে কেন? আমি বক্তৃতা করে দাঁড়িয়েছি, ভাই আপনারা বলেন কি বহুত্ববাদ মানে বহুমত থাকবে না? স্বাভাবিক থাকবেই। কয়টা আল্লাহ এক, তাই বললাম আল্লাহ এক না দুই, এটা নিয়ে বিতর্ক নয় তো। বহুত্ববাদ মানে আল্লাহর অনেকগুলো আল্লাহ আছে এরকম বলা হচ্ছে না, যে যার মতো তার স্রষ্টাকে বিশ্বাস করে, ভক্তি করে, ইবাদত করে, সম্মান দেখায়, ওইটা আলাদা। তো এইরকম করে এত মানে ভিন্নতা নিয়ে যে সংসদটা বা যে বডিটা ধরেন সব পার্টি মিলে যে কমিশন বসছে, সেই কমিশন শেষ পর্যন্ত কোনো ঝগড়াঝাটি বাদে একটু মন কষাকষি হয়েছে, এটা ওয়াইন্ড আপ করে ফেলেছে। এবং তারা বলেছে যে সম্ভবত 5 তারিখে তারা এটার উপরে একটা কমন যে এগ্রিমেন্ট জুলাই হিসেবে প্রকাশ করবেন। আমি এটাকে খুব সাকসেস মনে করি। মানে যদি কেউ এরকম করে বলে এতদিন ধরে কি করলেন, আমি নিজে অনেক বক্তৃতা করছি, আজ পর্যন্ত একটা সংস্কার তো করতে পারেন নাই। আমি আজও বলছি এখন পর্যন্ত একটা সংস্কারও করতে পারেন নাই, কিন্তু এটা পারার বিষয় নয়। কারণ যখন আপনি বলছেন ঐকমত্যের ভিত্তিতেই করব। জি, বাংলাদেশের একটি মৌলিক সমস্যা হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, সেই বিষয়টা কি এই গত 1 বছরে সমাধান করা গেল? এটা তো বলবার এখনই সময় হয়নি। মানে এটা নির্ভর করছে একটা পিসফুল অ্যাকসেপ্টেবল ইলেকশন অনুষ্ঠান হতে পারার উপরে। এখন আমাকে যদি বলেন যে আমি কি মনে করি যে এরকম সম্ভব, আমি মনে করি সম্ভব। মানে আমি বলছি গিভেন দিস কন্ডিশন রাইট অ্যাট দিস মোমেন্ট। কেন আমি আবার বলি, ইলেকশন করব না বলবার মতো কোনো স্টেক তো কারো নাই। ইলেকশন না করা মানে কি এই গভর্নমেন্ট আর থাকতে পারবে না? এই গভর্নমেন্ট নিজের সম্মান করে তারা বলবে না আমার কোনো নেই, ম্যান্ডেট নেই, আমি কীভাবে থাকবো? তখন একটা অভ্যুত্থান হয়েছে, আমি থেকেছি, এখন কেন থাকবো? তো নতুন গভর্নমেন্ট আসবে কীভাবে? তা তো মার্শাল আসতে হবে। মার্শাল আসলে কারো লাভ নেই, এই জন্য আমি মনে করি আসতে হবে। কিন্তু তারপরে আমি বলছি ঠেকায় পড়ে ভোট করছে তা বলছি না। আমি বলছি যে এই পরিস্থিতিটাকে যতখানি সহনীয় করা যায়, যতখানি গ্রহণযোগ্য করা যায় সেটা করে নিয়ে ভোটের জন্য আমরা 1 বছর ধরে চেষ্টা করেছি। দিস ফর আর ফার্দার যাওয়ার আমাদের শক্তি নেই, আর পারছি না, এটাও তাদের না বোঝার কারণে। এখন আপনি বলতে পারেন আপনি তো অন্যায় একটা জেদ করে বসছেন, কেন আপনি পিয়ার বিরোধিতা করবেন? আমিও বলবো আপনি তো নতুন এত বড় একটা জিনিস মানুষ বোঝেই না, জোর করে চাপিয়ে দেবেন কেন? ওয়েট করেন ভাই, পরে করা যাবে। যেমন আমার দলের পক্ষ থেকে আমি বলি লোয়ার হাউসে পিয়ার হবে কি হবে না এটা ভাবার জন্য, এটা প্র্যাকটিস করার জন্য, বোঝার জন্য মানুষের আরও সময় দিতে হবে। অনেক ত্রুটির কথা কিন্তু বলতে পারবো আমি, কিন্তু সেই আলোচনা তো আর এখানে করছিলাম। আমি বলছি যে এই সময়ের মধ্যে আমি যতদূর অ্যাচিভ করতে পেরেছি, আজকে সকালেও যে আমরা গোল টেবিল করলাম, এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস কি হয়েছে দেখেন, এই পদ্ধতি করবার কারণে এখন চতুর্দিকে রাজনৈতিক তত্ত্ব, কনস্টিটিউশন আলোচনা হচ্ছে। বাংলাদেশ কনস্টিটিউশন এমপিরাও অনেকে পড়ে গিয়ে বক্তৃতা করে। এখন গ্রামের চায়ের স্টলের মধ্যে আলোচনা হচ্ছে এবং পিয়ার নিয়ে আলোচনা হয়। এইটাকে
কেউ হাস্যকর মনে করতে পারে, কিন্তু আমি মনে করি যে ইট ইজ এ হিউজ থিং, এবং সেই অর্থে এগিয়েছি। এবং আমি মনে করি যে এই ভোটটা যদি না হয় তাহলে মানুষ যাকে এর জন্য দায়ী মনে করবে তার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। কারণ বিকল্প কি আছে? এই যে ধরেন আমি কথা বলছি, যে কটা মানুষ শুনছে তারা তাদের যুক্তিতে হয় ভাবতে হবে না এর চেয়ে বিকল্প এটা আছে, কিন্তু তা নাই, কেউই বলতে পারেনি এখন পর্যন্ত, পারবে কিভাবে? তো সেই ক্ষেত্রে মানে এইটার উপরে আপনার পলিটিক্যাল ফিউচারও নির্ভর করে, যতখানি সহনশীল করে আপনি ভোটটা করতে পারেন। আমি মনে করি সেরকম করে ভোটটা হবে। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুদাতা কমিশনের যারা অংশগ্রহণ করেছেন প্রায় 3/4 দল একমত হয়েছে, তবে প্রধান উপদেষ্টার বিষয়টা নিয়ে কিন্তু এখনো একটা দ্বিমত রয়েছে। এই এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে এখনো পর্যন্ত সুরাহা করা যাচ্ছে না কেন? গুরুত্বপূর্ণ আবার বোঝেন, পথটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাতে প্রত্যেক দল, রাজনীতিতে কিন্তু এটা অবশ্যই আমাকে মানতে হবে, গণতন্ত্র বলেন যে পথেই বলতে পারে, গণতন্ত্র আলটিমেটলি নেতৃত্বের প্রশ্নে জড়িত। নেতৃত্ব মানে আপনার কমান্ড, আপনার কথা চলবে বা আপনাকে মানবে। তো যাকে আপনি প্রধান উপদেষ্টা বানাচ্ছেন তিনি যদি আপনার চিন্তার বাইরে হয়ে যায় তা আপনি মানতে চাইবেন না। তো অন্তত ন্যূনপক্ষে এইটা হতে হবে যে ইনি কোনো কারো পক্ষে না, ওইটা খুঁজে বার করবেন। তার জন্য সময় লাগতে পারে, আগে হয়েছে এখনও হবে। এটা আমি জানি না যে এখন পর্যন্ত এটা নির্ধারণ করার পদ্ধতি শেষ পর্যন্ত কী দাঁড়াবে, কিন্তু এটাও হয়ে যাবে, আর আশাবাদী থাকা উচিত। আরেকটা বিষয় একটু জানতে, সরকারি কর্ম কমিশন, মহা হিসেব নিরীক্ষক, দুদক এবং ন্যায়পাল, এই 4টি প্রতিষ্ঠানের নিয়োগ নির্বাহী আইনের বিএনপি সহ জামাত এবং অন্যান্য যারা দলগুলো রয়েছে তারা নিয়োগের পক্ষে। তবে নির্বাচন কমিশন গঠনে সাংবিধানিক পদ্ধতি গঠনে বিএনপির সায় রয়েছে। এ নিয়ে কোনো দলের ভিন্নমত রয়েছে, আবার কারো কারো নেই। সাংবিধানিক পদ্ধতিতে যারা নিয়োগ চান তাদের যুক্তি হলো যে এতে দল নিরপেক্ষ নিয়োগ হবে, আর বিএনপি সহ যারা নির্বাহী আইনে নিয়োগ চান তাদের দাবি হলো যে সাংবিধানিক নিয়োগ হলে নির্বাহী বিভাগের ক্ষমতা দুর্বল হয়ে পড়বে। এই বিষয়টা একটু যদি দুটো আলাদা আলাদা করে আমাকে জিজ্ঞেস করেন, আমার জন্য একটু কনজামশনের জন্য ভালো হবে। প্রথম হলো 4টা কনস্টিটিউশন। আপনি সময় নিয়ে বলতে পারেন। জি, আপনি সময় নিয়ে বলতে পারেন ভাই। না, ওইটা বলছি না, আমি বলছি যে মানে মিস যদি করে ফেলি সেই জন্য 4টা ইনস্টিটিউশনাল বা কনস্টিটিউশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষকের যে কার্যালয়, দুদক এবং ন্যায়পালের, এই কটাতে তারা চাই যে প্রধানমন্ত্রী, এক্সিকিউটিভ আর কি, প্রধানমন্ত্রীর হাতে থাকবে। আমাকে যদি জিজ্ঞেস করেন প্রধানমন্ত্রীর হাতে থাকতেই হবে কেন, তার মানে আপনি আপনার কর্তৃত্ব রাখতে চাচ্ছেন। অথচ এই যে লড়াইটা হলো এই 15টা বছর ধরে, মূল বিষয়টা কি ছিল? আমরা ফ্যাসিবাদ দেখতে চাই না, এখনো আছে। ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে, আর সেটার পথ সারা পৃথিবী জুড়ে স্বীকৃত ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এক ব্যক্তির হাতে, একটা গোষ্ঠীর হাতে পাওয়ার কনসেন্ট্রেট করতে পারবেন না। যত বেশি সম্ভব চেক অ্যান্ড ব্যালেন্স করা যায়, যত বেশি সম্ভব নিজেদের মধ্যে ডিসকোর্সটা চালু রাখবার ব্যবস্থা করা যায়, সেই হিসেবে এই প্রস্তাব উত্তম। সবই আপনি প্রধানমন্ত্রীর হাতে দেবেন না, তো কাজে এটা তারা বলেছেন। আর ওনারা এটা হয় না, এখন আমার হাতে আছে, আমি আপনাকে উপরে নির্যাতন করতে চাই, আমি গণতন্ত্র হত্যাও করতে চাই না, কিন্তু আপনি বলছেন যদি আপনি করেন এই কারণে এটা ছড়িয়ে দেওয়া উচিত। তো আমার মনে হবে এরা আমাকে বিশ্বাসই করে না, এরাও তো মানুষ ভালো না, হতে পারে এরকম। দেখেন, এই যে 72-এর সংবিধান নিয়ে ডক্টর আকবর আলী খান কয়েক জায়গাতেই বক্তৃতা করে বলেছিলেন, তখন এই কনস্টিটিউশন প্রধানমন্ত্রীকে একটা রাশিয়ান জার বা মোগল এম্পায়ারের মতো পাওয়ারফুল করে দিয়েছে। তো আমরা কেউ বা অন্যান্যরা, যেহেতু ডক্টর কামালি এই সংবিধানের রচয়িতা বলে বলা হয়েছিল, তাকে জিজ্ঞেস করেছে কি ব্যাপারটা এরকম করেছেন কেন, এক ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া যায়? উনি বলছেন এটা তো বঙ্গবন্ধু, ওনাকে আমরা সবই দিয়ে দিতে পারি। মানে ওনার মতো মানুষও যদি এরকম ভাবতে পারেন, তো ম্যান ইজ ফলিবল, সে যে লেভেলেরই মানুষ হোক। আমরা বলছি না, ওই ব্যক্তির বিবেচনায় কিছু রাখা যাবে না, ব্যক্তি দলের বিবেচনায় আপনি সিস্টেমটাকে ডিফাইন করেন, কোনটা ঠিক হয়। সিস্টেমে এইটা যদি অন্য পদ্ধতিতে, যেমন একটা কনস্টিটিউশন কমিশনের কথা বলেছিলাম, সেটা তারা আবার মানেননি। এরকম করে যত ডিসেন্ট্রালাইজেশন করা যাবে, আজকে একটা মানুষ 5 বছর, 10 বছর, 20 বছর পরে হয়তো দেখবেন অনেক বেশি ডেমোক্রেটাইজেশন অফ দি কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল প্রসেস দাঁড়িয়ে যাবে। লড়াইটা এখন চালু রাখতে হবে।
জি, অনেক চমৎকার করে উত্তর পেয়েছি। আরেকটা বিষয় একটু জানি যে সংলাপে এমপিদের বিষয়ে, এমপিদের গোপন ভোটের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে মোটামুটি অধিকাংশ দলই একমত হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতেও দলগুলো একমত হয়েছেন, তবে কতটুকু ক্ষমতা বাড়বে তা নিয়ে বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনার বিশ্লেষণটা একটু জানবো। আমি প্রশ্নটাই বুঝিনি, মিস করেছি। সংলাপে এমপিদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছেন এবং তার রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতেও অনেকগুলো দল একমত হয়েছেন এবং আবার অনেকে নোট অফ ডিসেন্টও দিয়েছেন। মানে একটা তো যে এইটা ধরেন আপার হাউস আর লোয়ার হাউসে যারা ইলেক্টেড হচ্ছেন তারা গোপনে ভোট দেবেন। এখন গোপন ভোট দিলে তো একটা সমস্যা হয়, কর্তৃত্বের ব্যাপারটা কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেক জায়গাতে। এবং আমরা সেটা বলছি একক কর্তৃত্ব হবে না, একটা যৌথ কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যে আমরা এটা প্রস্তাব করছি। তো সেই একক কর্তৃত্বে যারা আছেন, যারা মনে করেন তাদের একক কর্তৃত্ব থাকতে পারে, তারা তো রাজি নাও হতে পারে। তারা তো এমনকি ধরেন শুধু প্রেসিডেন্টের পাওয়ার বাড়িয়ে দেওয়ার ব্যাপারে আপত্তি করছেন। তারা মনে করছেন আপার হাউসের আবার কাজ কি, তাদের কি পাওয়ার দেওয়া যাবে, কেন পাওয়ার দেবো, কিন্তু আপার হাউসকেও পাওয়ার দিতে হবে, না হলে ব্যালেন্স থাকবে না। মানে এইটা আমি খুব ইজি জিনিস মনে করি না। ধরেন বোঝার জন্যে, তার চেয়ে বেশি করে যদি বলি আত্মস্থ করার জন্যে সময় লাগে, ভাববার সময় লাগে। আমরা এই ডিসকোর্সে তো এই প্রথম গেলাম, এই 2 মাসের ডিসকোর্সে সব বুঝে যাব সবাই। ডক্টর কামালের কথা বললাম যে উনি ওই ব্যাপারটা বোঝেননি, আজকে এই 1 মাসের বা 2 মাসের ডিসকোর্সে এতগুলো নেতা সব বুঝে গেল, এরকম তো হতে পারে না। এই ডিফারেন্সটা থাকতেই পারে, না থাকলে ভালো ছিল। বিকজ মানে আপনি যতদিন বোকার স্বর্গে বাস করেন ততদিন আপনি বোকাই, আপনি কিছু করতে পারবেন না। যত তাড়াতাড়ি বুদ্ধিমান হয়ে ওঠেন তাই ভালো, যত তাড়াতাড়ি বোঝেন তাই ভালো। কিন্তু যদি না বোঝেন তাহলে আমি আপনাকে কিন্তু জোর করে বোঝাতে পারবো না। এখানে এই জন্য ওই ওপেননেসটা থাকবে হয়তো। সেক্ষেত্রে মানে আপনাদের পক্ষ থেকে বা নাগরিক ঐক্যের পক্ষ থেকে কোনো দ্বিমত বা কোনো ইয়া রয়েছে কিনা? না, আমরা তো কোনো নোট অফ ডিসেন্ট দিইনি। আমরা অবজারভেশন প্রথম যা দিয়েছিলাম এর মধ্যে শুধুমাত্র আমাদের পিআর নিয়ে আমরা প্রথমে চেয়েছিলাম সব জায়গাতে হোক। কিন্তু মানে আমি আপনাকে সংক্ষেপে একটা কথা বলি, ফার্স্ট পাস দি পোস্টকে আপনি আপত্তি করছেন কেন? মানে যে পদ্ধতি এখন চলছে, আপনি বলছেন যে এ পর্যন্ত কোনো দল 50% ভোট পেয়ে ক্ষমতায় যায়নি। 33, 34, মেবি ম্যাক্সিমাম 40 বা 42 পেয়েছে। সেটা তো মাইনরিটি অফ দি পিপল, নট মেজরিটি। এবং এই মাইনরিটি ক্ষমতায় জেতার পরে হি টেক্স অল, সমস্ত ক্ষমতা তার। এবং উনি যদি 42% পেয়ে হয়ে থাকেন, যে 41% পেয়ে অপোজিশন লিডার তাকে জেলে পাঠিয়ে দিতে পারবেন এবং বছরের পর বছর জেলে রাখতে। এই কারণে বলা হয়েছিল যেন এইটা করা হোক। দ্বিতীয় হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দল যেগুলো আছে, এখনও ওরা তো বেশি প্রতিষ্ঠিত হয়নি, তারা যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ভোট পায়, মেবি সে 3%, একটা এমপিও পাবে না, কিন্তু তার তো 3% প্রতিনিধিত্ব নেই। অতএব তাকে যদি দেওয়া হয় যে 3% তাকে 300 জন থাকলে 9টা এমপি তার হবে, তাহলে তারপর জাস্টিস হয়। ভিন্ন একটা দিক দেখেন, এটা কিভাবে করবে যাতে ডমিনেশন বাণিজ্য না হয়। আপনি রাজনৈতিক দলকে বলছেন তুমি তোমার লিস্ট দাও 1 থেকে 300 পর্যন্ত, যাদের মধ্যে থেকে তুমি যদি ধরা যাক যে তুমি 97 সিটস পেয়েছো, 1 to 97 উইল বি ডিক্লেয়ার্ড ইলেক্টেড। আচ্ছা, তার মধ্যে হয়তো প্রভিশন থাকতে পারে, না এর মধ্যে 2জন 3জনের মধ্যে অসুস্থ হয়ে গেছেন, একজন মারা গেছেন, আমরা তার পরেরগুলো আনি, তাও একটা করা গেল। কিন্তু এমন তো হতে পারে যে লিস্ট আপনি দল থেকে দিয়েছেন তার 1 নম্বরে যিনি আছেন যিনি জিততে পারলেন না তার সাথে কম ভোট পেয়েছেন। তার মানে ওইটা ওই রকম করে হলো না। আবার একইভাবে দেখেন, 2টো দল পেয়েছে 30-30, আর একটা দল পেয়েছে 35 আর একটা 5। আপনার তো রিইলেকশন করতে হবে, কারণ মেজরিটি তো হলো না। বহু জায়গাতে যেটা গভর্নমেন্ট করতে পারে না। তো এগুলো রিয়েলাইজ করে আর একটা বিবেচনা আমাদের ছিল যে এই ভিত্তিতে যদি ভোট হয়, তখন মতো আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তারাও যদি ইলেকশন করে মেবি তারা অপোজিশন হয়ে যেতে পারে। এত বছরের দল, ওই রুটটা তো আছে ভিতরে। হয়তো আমরা বলেছিলাম নিচের লেভেলে এটা চাচ্ছি না আমরা, কিন্তু উপরের লেভেলে মানে আপার চেম্বারে যদি এটা করি, একটা প্র্যাকটিস হলো, একটা করার পরে সেকেন্ড টার্ম বেবি আবার নতুন চিন্তা করে আসতে পারে। হ্যাঁ, তো সেরকম করে ভাববো। এইটা যেহেতু সংস্কার আপনি বলছেন একটা চলমান প্রক্রিয়া, চলমান মানে কি, ইট স্টার্টস ফ্রম ইনফিনিটি গোজ আনটিল ইনফিনিটি। তো তার মানে হচ্ছে যে আগে যা হয়েছে সেটার অনেকগুলোই
এখানে ইনকর্পোরেটেড হবে। আবার আজকে যেটা করতে পারলে না ভবিষ্যতে চলতে থাকবে, সেইভাবে যদি মেনে নেন তাহলে তো সব ঠিক আছে। বাট অনেস্টলি আমাদের রাজনীতিতে লেখাপড়াকে কোনোদিনও দরকারি জিনিস মনে করা হয় নাই। আমাদের এখানে নেতা যে গরম বক্তৃতা করতে পারে তার পপুলারিটি বেশি, চঙ্গাবাদের পড়াশোনা করলো কি করলো না, হ্যাঁ ওগুলো কোনো বিষয়ই না। দেখেন যে সে হয়তো তার দলের একটা ইম্পর্টেন্ট লোককে তদবির করে দিয়েছে, সে তার আজীবন ভক্ত, বাকি সে তার উপর ভিত্তি করে দুনিয়ার চুরি চামারি করছে। তো আপনি একটা মূল্যবোধের জায়গাও তো তৈরি করতে হবে। ডেমোক্রেসি ইজ নট জাস্ট এ রুল অফ মেজরিটি, ডেমোক্রেসি ইজ আ সার্চ ফর ট্রুথ অলসো, জাস্টিস। ওইটা যদি না থাকে তাহলে কেমনে হবে? দুটোরই কম্বিনেশন করা আমি বলছি খুব সম্ভব তা তো নয়, কিন্তু এইটার চর্চাটা অব্যাহত থাকলে, মানে যেমন ধরেন আপনি একজন মন্ত্রী আছেন, আরেকজন মন্ত্রী আছেন, আমি দুইজনের কাছে কোনো কাজের জন্য গেছি, আপনারা দুইজনই কাজটা করতে পারেন, একজন করলেন না আর একজনও করলেন না, কিন্তু প্রথমজন আমার সাথে খুব খারাপ ব্যবহার করলেন, আর দ্বিতীয়জন আমার কথা মনোযোগের সাথে শুনে হয়তো দুই তিন জায়গায় টেলিফোন করলেন, কথাবার্তা বললেন, আমি আপনাকে সাপোর্ট করব। কেন? যে আপনি আমাকে সিম্প্যাথি দেখিয়েছেন, আপনি যেমন যদি ফিল করেন সেটা বুঝিয়েছেন। আমি একটা স্টোরি এরকম পড়েছিলাম, রাশিয়ান বিপ্লবের পরে সাংবাদিক কোথাও গিয়ে বা অবজারভার গিয়ে দেখেন লোকজন খুব কষ্টে আছে, এমনি তো ওইটা তো শীতের দেশ, তো বললো কী লাভ হলো তোমাদের এই বিপ্লব করে, এই শীতে তো কষ্ট পাচ্ছ। ওই কয়টা মানুষ জবাব দিয়েছে, আগে যখন শীতে কষ্ট পেতাম তখন আমাদের কথা কেউ ভাবতো না, কিন্তু এখন যে সরকার আসছে তারা আমাদের কথা ভাববে, আমরা আশা করি সামনের শীতে এত কষ্ট হবে না। তো এইটাও তো লাগবে। এখন কীরকম হয়েছে, ভাই সংস্কার তো এত কথাবার্তা বলছেন, ক্ষমতায় যা মনে থাকবে না, ক্ষমতায় গেলে মনে থাকবে, আবার তো আগের মতোই হবে। কেন বলবে? এখন আমরা বলছি যদিও এটা সংস্কারের অংশ নয়, কিন্তু এইটা সবাই বলছে রাজনৈতিক দলগুলোরও সংস্কার হওয়া উচিত। ইউ বি ডেফিনেট। আমি ধরেন আমি অনেক ছোট মানুষ, অত বড় কথা আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি আগের কায়দায় রাজনীতি করতে পারবে না কেউ, আর আগের কায়দায় কথা বলতে পারবে না, আগের কায়দায় বক্তৃতা করতে পারবে না। আপনার মনে আছে কি রে বা, সেটা আমি যদি স্মরণ করে দিয়ে দেখেন, দুজন খুব সিনিয়র পলিটিশিয়ান ছিলেন, একজন আওয়ামী লীগের, একজন বিএনপির, একজন ধর্মে হিন্দু আর একজন ধর্মে মুসলমান, দুইজনই খুব বিখ্যাত ভালো পার্লামেন্টারিয়ান। টক শোতে দুইজনের মধ্যে কথা বলতে ধর্মীয় মিথ্যা কথা কর, আরে উল্টাপাল্টা কথা, আপনি ভদ্রতা জানেন না, এগুলো হয়েছে। লোকজন খুব দেখে মাঝে মাঝে দুই নেতা ঝগড়া করছে। আর একটা হয়েছিল যেদিন এমপি তার প্রতিপক্ষের আঙ্গুল ঢুকে দিচ্ছে চোখের মধ্যে, এরকম এরকম মানে দেখা গেছিল। জি, এখন কোনো টকশো থেকেও কিছু করতে পারবে না, এরকম করতে পারবে না। বরঞ্চ ডক্টর ইউনূস যে লন্ডনে গেলেন কথাবার্তা বলে তার নিজের সাথে, এর উপরে বিএনপির একটা বক্তৃতা করেছেন, ডক্টর ইউনূসকেও শেষ পর্যন্ত বিএনপি নেতার সাথে দেখা করার জন্যে এত মাইল দূরে উড়ে যেতে হলো। বিএনপি কী জিনিস আপনাদের বোঝা উচিত। বিএনপি লোক আমাকে অনেকে বলছে এসব ফালতু লোকজনকে কেন টকশোতে ডাকে ইয়ে করে, তার মানে তারা পছন্দ করছে না। আমি এটা বলছি যে মানুষের চেতনাও তো আস্তে আস্তে বদলাবে, মানুষের মধ্যেও রাজনীতির শিক্ষাটা যাবে, এবং সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্কুল। ইট ইজ নট ওই ইনস্টিটিউশনের মধ্যে যে শেখাবেন সেরকম না, এইটার মধ্যে দিয়ে একটা বিভিন্ন সময় তো বিভিন্ন রাজনৈতিক ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বেফাস কিছু মন্তব্যও করেন, এগুলো তো আসলে আমি বলছি আগে শিষ্টাচারের জায়গাটা কম, আমি বলছি আগের তুলনায় অনেক কম। অনেক অনেক ধন্যবাদ মানব ভাই। আরেকটা বিষয় একটু জানিও না ভাই, যে আসছে নির্বাচনের সংরক্ষিত নারী আসনের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে এই কমিশনের বৈঠকগুলোতে। তো অনেকেই বলছেন 7%, বিভিন্ন জন বিভিন্ন পার্সেন্টেজের কথা বলেছেন, মানে আপনাদের পক্ষ থেকে কি ধরনের ইয়ে ছিল? না পার্সেন্টেজ না, এটা একটু মুশকিল হলো কি, যে ধরেন 100 জন করেছেন তো নারী, দাবিটা প্রধানত যে ডাইরেক্ট ভোটে হতে হবে। তার মানে একজন পুরুষ মানুষ ইলেকশন করতে যে এরিয়া যে পপুলেশন নিয়ে করবেন, ওই নারীকে তার 3 গুণ এরিয়া 3 গুণ পপুলেশন নিয়ে করতে হবে। ইটস নট ভেরি ইজি। তো এইটার কারণে কেউ প্রস্তাব করেছেন যেমন ইন্ডিয়াতে হয় আপনার ওই রোটেশন টাইপের। তো এইখানে আবার রোটেশন করতে গেলে আপনি তো আসন মানে বাড়ছে, কিন্তু হয়ে গেল 300, 100, 400, কিন্তু আপনি যে ডিলিমিটেশন করেছেন তাতে তো 300টাই। তাহলে এদেরকে কোথায় কীভাবে পুট করবেন? এই জন্যে এইটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এইখানে আবার একটা জিনিস আমি আপনাকে বলি, ধরেন পিআর পদ্ধতিতে দলগুলো রিলেটিভ অ্যাডভান্টেজের চিন্তা করেছে, নিজের সুবিধা চিন্তা করেছে। এইখানে ঠিক ওই ছোট লোকিটা নাই, এখানে প্র্যাকটিক্যাল প্রবলেম বলেই
সবাই কথাবার্তা বলেছেন। সবার আলাদা আলাদা করে বক্তব্যগুলো আমার মনে নেই এখন, এটা বলতে পারবো না। সিদ্ধান্তটা কী হয়েছে যারা আমি তো ওই সবাই ছিলাম না, কিন্তু যতদূর সম্ভব এরকমও হয়েছে যে এদেরকে মানে 50% আগের মতো থাকবে যে সিলেকশন, আর 50%-এর নির্দিষ্ট জায়গায় ভোটের একটা পদ্ধতি থাকবে। কিন্তু আমি এটা এই সেকেন্ড পার্টটা বাকি 50-র উপরে কথাটা খুব ডিটেল বা কারেক্টলি বলতে পারলাম না, আমার একটু দেখতে হবে আমার। সেক্ষেত্রে মনে হয় যে এই যে নিষ্পত্তিগুলো যদি না হয়ে থাকে তাহলে এটা কি পুনরায় বসার কোনো সুযোগ রয়েছে কিনা? না, পুনরায় বসতে তো হবেই। ওনারা যেটা বলেছেন তা হচ্ছে কি, যা ঐক্যমত্য হয়েছে, মানে একটা পেপার তৈরি করবে, এতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে এই বিষয়ে এতটা একমত হয়েছি আমরা, এতটাতে একমত হতে পারিনি, এবং যে আমি একটু আগে বললাম এতটাতে নোট অফ ডিসেন্ট ইত্যাদি আছে, এইটা সবার কাছে যাবে, এইটা নিয়ে আবার কথা বলবে। ওইখানে একটা হচ্ছে কি, ধরে রাখো যে টেকনোলজি হতে কোনো একটা দল বলেছে দেখেন এই যে রেজলিউশনটা লিখেছেন ঠিক আছে, কিন্তু এর যে এই শব্দ এখানে, এই শব্দ এটা না হয়ে এই শব্দ হওয়া উচিত ছিল। জিজ্ঞেস করেছে কি মনে করেন? হ্যাঁ ঠিক আছে, চেঞ্জ করতে পারেন। সাথে সাথে চেঞ্জ করে ওই আগের দেওয়া কপি বদলে নতুন কপি দেওয়া হয়েছে। আমি ওই জন্য বলছি এরা কাজ করেছেন। বহু ব্যর্থতা আছে তাদের, সীমাহীন, ওটা বললে শেষ করা যাবে না, কিন্তু অনেকগুলো জায়গায় এবং এইরকম জায়গাতে, মানে ধরেন এমনি আমি যদি বলি এই এত বড় বিতর্কিত একটা বিষয় শেষ পর্যন্ত ওয়াইন্ড আপ হলো কিন্তু পিসফুলি, দেশে কোনো গোলমাল হলো না, ওদের না মারামারি ঝগড়াঝাটি কত কি হয়ে যেতে পারছে, সেটা হয়নি। তো সেই দিক থেকে আমি প্রশ্নটা কী করেছিলাম আমার, সরি আমি বলছি এই যে মানে নিষ্পত্তিটা যদি না হয় সেক্ষেত্রে আবার বসার কোনো আমি মনে করি যে না, ওরা ওইটা নিয়ে যখন দেবে তারপরে ধরেন কথা আছে, তারা ডাকবে, ইন্ডিভিজুয়ালি ডাকতে পারে যদি ইন্ডিভিজুয়াল হলে হয়, আর যদি সবাইকে দিয়ে বসতে হবে তারা বসবে। সো মানে ফর্মালি যে আপনার ঐক্যবদ্ধ কমিশন বসে কথা বলেছিল এরকম আবার ডাকা হবে তা বলা হচ্ছে না, কিন্তু বলা হয়েছে যে এইটা দেবো আমরা, দেবার পরে আপনাদের সাথে আমরা আবার কথা বলবো। তো অনেক রাজনৈতিক দলগুলো তো বলেছে যে আমরা এই সনদে স্বাক্ষর করব না, আবার কেউ কেউ বলেছেন যে মামলা করার বিষয়টিও বলেছেন। ধরেন স্বাক্ষর করবো না যে বললেন, এটা একটা চাপ তৈরি করার জন্য, এটা মানে কমিশন কিভাবে হ্যান্ডেল করে সেটা আমি জানি না। আর এই যে যেটা জামাত বলেছে আইনি কাভারেজ না থাকলে স্বাক্ষর করব না, এইটা আমি মনে করি নিষ্পত্তি হয়ে যাবে এই কারণে যে এটা আইনি কাভারেজ দিলেই কিছু হবে হয়ে যাবে তা না, বিকজ ইন্ডেমনিটি আমাদের কাছে একটা উদাহরণ। ইন্ডেমনিটি পার্ট অফ কনস্টিটিউশন, তারপরে বিচার হয়েছে। তো এই জন্য আমি মনে করি আলোচনা করলে নিষ্পত্তি হবে। আর যদি দুইটা তিনটা নাই হলো কী করবেন আপনি, তাই নিয়ে যাবেন, কিন্তু এই মেন্টালিটি থাকতে হবে যে এই বিতর্ক আছে, জেনেই যাচ্ছি এবং এই লড়াইটা চলবে, মানুষও জানবে। এটাই প্রফেসর ইউনূস যেমন বলেছেন, আমি সব কিছু ওয়েবসাইটে দিয়ে দেব, সবাই যেন পড়ে বোঝে, মানুষ যেন জানে যে আমরা জানিয়েই করছি, এবং মানুষ যাতে তাদের চাপ প্রয়োগ করতে পারে অন দি পার্টিস কনসার্ন, যাতে তারা তাদের মতকে কোনটায় কে একমত হয়েছেন, কোনটা একমত হননি, সাধারণ মানুষজন একেবারেই ক্লিয়ারলি জানতে পারবেন। জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্র, এই যে এই জায়গাটা কোনটার কিরকম গুরুত্ব আপনার কাছে? জাতীয় সনদ তো আমি মনে করি দরকার, এখনকার প্রেক্ষিতে দরকার। মানে বড় কমিটমেন্ট সবাই মিলে করলাম, জাতীয় ঐক্যের একটা ভিত্তি তৈরি হয়েছে, এই ভিত্তিতে বা এই ইস্যুতে আমরা একমত থাকবো। আর প্রোক্লামেশন যেটা আমি একটু আগেও আপনাকে বলেছি, এইটা এখন যে হতে পারবে কীরকম করে, আমি তো তাই এই আলোচনা তো হয়নি, তাই প্রোক্লামেশনটা কেমনে হবে, তাহলে আবার তো একটা আলোচনা করতে হবে, সেই আলোচনা কীরকম করে হবে, এটার লক্ষ্য কী হবে, মানে এই নিয়ে আমি মনে করি তারা নিজেরা, তাদের কাছে হয়তো কোনো ফর্মুলা আছে যেটা জানি না, তারা দুটোকে একসাথে করে কিছু দেওয়ার চিন্তা করলেও করতে পারেন। এটা দেখবার পরে বলতে পারবো না এখন। আচ্ছা মানে ভাই, আরেকটা বিষয় একটু অনেকে বলছেন যে জুলাই সনদের আইনি স্বীকৃতি না দিলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবার শঙ্কা কেউ কেউ বলছেন হতে পারে, আপনি কি মনে করেন? মানে কেন হবে, আমি তো তা বুঝলাম না। আইনি কোনো কাভারেজ নেই, তাতে ইলেকশনে তো সমস্যা কী হবে, আমি দেখি না কোনো। একটা জিনিস তারা বলতে পারে যে আইনি কাভারেজ দিলেন না মানে কি, আমরা তো মিউটিনিয়ান হিসেবে পরিচিত হতে পারি, আমাকে বিদ্রোহী বলে পরে বিচার করতে পারবে, আপনি সেই কাভারেজ দেবেন না, এত বড় একটা কাজ করলাম। আমি মনে করি সবার মানা উচিত
যে এইটা লিগ্যাল কাভারেজ দিলে জাতি কিছু হারায় না, তার কোনো ক্ষতি বৃদ্ধি হচ্ছে না। কিন্তু ক্ষতি বৃদ্ধি আমি কেন বললাম, ওই বারবার ইন্ডেমনিটির কথা বলি। এটা আইনি কাভারেজ দিলেও পরের পার্লামেন্ট তার নিজের সাংগঠনিক বা সাংবিধানিক কোনো একটা সুবিধাজনক শর্তে অবস্থায় এই কাজটা করতেও পারে। এটা তাদের কোনো গ্যারান্টি ক্লজ বলে মনে করি আমি। এই বিষয়ে অলরেডি প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে তিনি অতি সম্প্রতি বলেছেন যে নির্বাচন নির্ধারিত সময় হবে, একদিনও দেরি হবে না। এখন পর্যন্ত মানে আপনি কি মনে করছেন সরকার কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? সুষ্ঠু নির্বাচন যদি বলেন তাহলে একটু মুশকিল আছে। এটা বেশি করে নির্ভর করছে মূল পার্টির, বড় পার্টির। মানে অ্যাডমিনিস্ট্রেশন এখন কীরকম হয়েছে জানেন, আপনার বাড়ি কথায় আমি জানি না, খোঁজ দিয়ে দেখবেন থানাগুলোতে, আমার এদিকেই চাঁদপুর জি, ওইখানেও হবার কথা। মানে প্রায় সমস্ত জায়গাতে আওয়ামী লীগ নাই যখন, তখন বিএনপিতে একক দল। আরও যে সমস্ত দল অ্যাপিয়ার করার চেষ্টা করেছেন, কেউ কেউ তাদের শরীরটা দেখাতে পেরেছেন, শক্তি দেখাতে পারেন নাই। বিশাল বিশাল জনসভা করলেই কিন্তু ওটা শক্তি না। এখনকার শক্তি তো হচ্ছে জনসমর্থন, সেটা প্রমাণিত হয়নি। তো হিসাব করলে ধরেন আগে আপনার সমর্থন ছিল 10%, এখন মেবি 15% হয়েছে। কিন্তু অনেক বড় মাপের সমর্থন পেয়ে যারা জিতবেন, প্রত্যেকটা জায়গাতে গ্রাসরুট লেভেলে অর্গানাইজেশন আছে, সেখানে পুলিশ কী করছে? প্রফেসর ইউনূস লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেছেন, কথা বলেছেন, সেইখানে ডেট দিয়েছেন একটা স্পেকুলেটিভ এর মাধ্যমে। তার মানে তারেক জিয়া ইজ দি কী বলবো আলটিমেট ডিসাইডার, অথবা তার সাথে কথা বলে তাকে ঠিক করতে হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কী রিপোর্ট, মানে নিউজ গেল, মেসেজ গেল কি ওদেরকে মেনে চলতে হবে। তারা সেইটার যদি অপব্যবহার করেন তাহলে ভালো ভোট হওয়ার কোনো সুযোগ নেই আমি মনে করি। কিন্তু বিএনপির সাথে চলাফেরা করতে দেখছি, কথা বলছি, এই সমস্ত কথা আমি এখানে যে বলছি তাদেরকেও বলি, তাদের মধ্যেও আবার ওই আমি বললাম চেতনা একটা জাগ্রত হয়েছে জনতার মধ্যে। তার প্রতিফলনে তারাও মনে করেন, তাদের নেতা তো এখন তারেক রহমানই প্রধানত, উনিও বলেন যে আমাদের ভালো কিছু করতে হবে, মানুষের সুখ দুঃখ, মানে ভালো ভালো কথা রাজনীতি আছে এগুলো বলেন। এটা ঠিক এরকম করে আগে বলা হয়নি। তাতে এমন হতেও পারে যে নির্বাচনের আগে তারা হয়তো এই চেষ্টাটা দেখাবেন যে না, আমরা গা জড়ি করবো না কোথাও, আমরা কোথাও ক্ষমতার প্রভাব খাটাবো না, আমাদের শক্তি জনশক্তি দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করব না। আমি এটা বিএনপিকে আপনার এই মাধ্যমে অ্যাপিলও করছি যে বিএনপি যদি মনে করে যে দে আর সিঙ্গল অ্যান্ড দে উইল টেক অল, মেবি একবার নিতে পারবে, কিন্তু চেতনা যেদিকে গেছে মানুষের, সেটা দ্যাট মে বি দি লাস্ট চান্স। চিফ অ্যাডভাইজার তো একটা কথা বলেছিলেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বা চমৎকার নির্বাচন হতে যাচ্ছে এবারের নির্বাচনটা। এটা উনি আবেগে বলেছেন, বিবেকে বলেন দি না। আপনি বোঝেন তার কিছুদিন পরে উনি তো পদত্যাগ করেছেন, সবাই মিলে ধরেছে, তখন উনি বলেছেন আমি যা করতে চাচ্ছি তা তো পারছি না। তার মানে উনি তার পরাজয় স্বীকার করে নিয়েছিলেন। পরে সবাই যখন তাকে বুঝিয়েছে, এবং আমি জেনুইনলি বলি অল দি পলিটিক্যাল পার্টি এখন আজ পর্যন্ত এই গভর্নমেন্টকে কিন্তু সাহায্যই করেছে। আলটিমেট অ্যানালিসিস যদি করেন, গভর্নমেন্টকে বড় কোনো ডিস্টার্ব করে, পার্টিগুলো কিছুই করে নাই। বা একটা ধরেন ঢাকা সিটি কর্পোরেশনের ঘটনা দিয়ে আপনি বলতে পারবেন না যে বিএনপি থেকে ডিস্টার্ব হতো। সবাই এটা করেছে যেহেতু, ওগুলো থেকে আমি মনে করি হয়েছে কি, সচিন টেন্ডুলকার বা আমাদের সাকিব আল হাসান ছিল, তার নামও বলতে পারতাম, বা যদি ও ভারতের লোক, এ আবার আমাদের দেশে থেকে অন্যরকম, মানে খুবই বড়োভাবে একটা ক্রিকেটারকে আপনি ফুটবল খেলতে আমি দিলে কী লাভ হবে? তো ডক্টর ইউনূস মাপে অনেক বড় মানুষ, কোনোই সন্দেহ নেই। উনি তার চোর ছাচ্চর নন, উনি টাকা পয়সা মারছেন, অন্যের উপর অত্যাচার করছেন, কিছুই করছেন না। বাট রাজাকে তো রাজনীতি জানতে হবে, ওইটা যদি করতে না পারেন তাহলে কেমনে হবে? তিনি এবং স্বীকারও তো করেছেন যে আমি আসলে আমাদেরকে এখানে বসানো হয়েছে, যতদিন আছি আমরা কাজ করার চেষ্টা করছি, ভুলভ্রান্তি হবে, এগুলো উনি বলেছেন। আমি ওসব স্বীকৃতি অ্যাপ্রিশিয়েট করছি, আমরা একেবারেই শেষ প্রান্তে রয়েছে। ছোট্ট আমি ওই স্বীকৃতিটা অ্যাপ্রিশিয়েট করছি, আমি আপনাকে কম কথাই বলি। জিয়াউর রহমান জীবনে কোনো রাজনীতি করেন নাই, তার ডক্টর ইউনূসের মতো নাম ডাকও ছিল না, কিচ্ছুই ছিল না, মেজর, সেখান থেকে এই জায়গায় আসছেন, উনি ক্ষমতায় গেছেন, তার গড়া পার্টি দেশ এত বছর শাসন করার পরে এখন দ্যাট ইজ দ্য মেইন পার্টি, রাইট। তো ডক্টর ইউনূস পারলেন না কেন? তার মানে উনি এটা পারেন না। উনি বলা ভালো যে পারেন না, আপনারা তোমরা নিয়ে এসেছো তো আপনি আসলেন কেন? ওই বিতর্কগুলো করার দরকার নেই। একইভাবে এরশাদকে, যিনি শেষ পর্যন্ত, আমি তাকে কখনো সমর্থন করি, লোকটা খুব
কথাবার্তায় খুব সফট ছিলেন, মিষ্টভাষী ছিলেন, আমি সেই হিসেবে থেকে ভালো জানতাম। 10 বছর চালিয়েছেন দেশ, 10 বছর মোরলেস সাকসেসফুল। লাস্টের দিকে তো সব পার্টি একসাথে হয়ে করেছে। ডক্টর ইউনূসের বিপক্ষে না পলিটিক্যাল পার্টি না পাবলিক কেউ নেই, আন্তর্জাতিক বড় সমর্থন করে। তারপরে উনি যদি না পারেন, তাহলে আমি বিনয়ের সাথে বলছি সব জিনিস সবাই পারে না, সেই হিসেবে উনি এটা পারছেন না। রাইট, আমরা একেবারেই শেষ প্রান্তে মান্না ভাই একটু ছোট্ট করে জানতে চাই, আসছে নির্বাচন এবং অনেকেই বিভিন্ন জায়গায়, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গতকালও বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে এই নির্বাচনকে বানচাল করার জন্য একজন সেনা কর্মকর্তা, যে ইস্যু মেজর সাদিক এবং তার স্ত্রী সহ প্রায় 3 থেকে 400 জনকে এবং সাবেক যারা কর্মকর্তা গভর্নমেন্ট ছিলেন তাদেরকেও ট্রেনিং দেওয়া হচ্ছে যে এই নির্বাচন এবং দেশকে একটা অস্থিতিল করার জন্য। জানি না ভাই, এগুলো বলতে পারবো না, মানে এগুলো সব আমার কাছে কল্পকাহিনীর মতো মনে হয়। আমি দেখি যে আর্মি হ্যাজ বিহেভড সো রেসপন্সিবল। অনেকে কিন্তু বলে যে না, ওয়াকার সাহেব ক্ষমতা নিয়ে নিবে, উনি কিন্তু ধান্দায় আছে। তা আমি তাদেরকে বলি, ভাই নেওয়ার সময় ছিল 5 তারিখ 8 তারিখ, তখনই নেয় নাই, এখন কেন কঠিন সময়ের মধ্যে যাবে? এবং এখন পর্যন্ত আর্মি পলিটিক্সের কোনো জায়গায় ইনভলভ করেছে তা তো নয়। এই জন্য আমি মনে করি না যে গোপনে 100-200 অফিসারকে ট্রেনিং দিচ্ছে, এগুলো জানি না। সবশেষ দেশবাসীর কাছে একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা? আমরা 1 মিনিট। আমি আমার কথা তো বলে ফেলেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশবাসীর জন্য আমি এটা বলবো, অবস্থার বদল হচ্ছে, মানে মানুষ এখন বা আপনারা সবাই আর একটা ভালো কিছুর জন্য প্রত্যাশা করছেন। তবে এটা শুধু আবেগ দিয়ে হবে না, এটা বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে অর্জন করতে হবে। সেই পরিবেশও আছে। আমরা যদি চাই তাহলে সেটা অর্জন করতে পারি। পরস্পরের সাথে কথা বলেন, বোঝেন এবং সেই দিকে ধাবিত করার চেষ্টা করেন। আমাদের সমস্ত পরিশ্রম, মেধা, আমাদের রাজনীতির শক্তি, রাজনীতির দলগুলোকে এটা বোঝান। বিশেষ করে যে দলকে বেশি সমর্থন করেন সেই দলকে বেশি করে বোঝান যে তোমার সামনে ক্ষমতার প্রশ্ন নয়, দেশ গড়ার প্রশ্নে অনেক বড় ভূমিকা আছে, আমি তোমাকে সেই ভূমিকায় দেখতে চাই। মানব ভাই, আমাদের হাতে আর 30 সেকেন্ড সময় রয়েছে। আরেকটু বেশি একটু জানতে চাই, অনেকেই জানতে চেয়েছেন যে আপনারা আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করবেন না এককভাবে নির্বাচনে? কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো আলোচনা হয়নি, না কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনাও হয়নি। মানে যেমন ধরেন আমরা তো এই যে আন্দোলনটা করলাম, বিএনপি সহ তো আমরা প্রায় 40-42টা দল ছিলাম। প্রধান দল বিএনপির নেতা বলেছেন একসাথেই তারা দেশ গড়বেন, সংস্কার করবেন, জোটবদ্ধভাবে নির্বাচন করবেন, তা আবার বলেননি। এক এক পার্টির এক এক রকম কৌশল। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। আমরা ঠিক ভোটের কাজ করছি তা না, কিন্তু তারপরে আমরা দেখছি যে কোন এলাকায় কি অবস্থা আমাদের, এটা একটা অ্যাসেসমেন্ট করতে থাকছি। নিশ্চয়ই এটা নিয়ে কথা বলতে হবে। আমি এইটা মনে করি না যে বিএনপি বলেন যার কথাই বলেন একা একা ভোট করার কথা সম্ভবত ভাববে না। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না ভাই আপনাকে। দর্শক, আমাদের সাথে এতক্ষণ কথা বলছিলেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না। দর্শক, এই দেশ আপনার, আমার, আমাদের সকলের। আমরা যদি আমাদের যার জায়গা থেকে সচেতনভাবে কাজ করি, এই দেশকে চমৎকারভাবে আমরা সাজাতে পারবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভীষণ ভালো থাকবেন।